হাসপাতালের বিছানায় শুয়ে আছে অদরা। জ্ঞান নেই মেয়েটার। শরীরের বেশিরভাগ অংশ জুড়ে সাদা রঙের ব্যান্ডেজ। অদরার পাশে আফনান বসে আছে। রক্তভরে রঙিন হয়ে আছে পুরো মুখটি। চোখ দুটি অশ্রুসিক্ত। রুমটির বাইরে অদরার শাশুড়ি মা, চাচি, অনিল ঘোষ, রাজিয়া বেগম সহ অনাথ আশ্রমের অনেকেই রয়েছে। আফনান যখন অদরাকে ফোন দিয়েছিল তখন একজন অপরিচিত লোক ফোনটা রিসিভ করেছিল। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? আমি ফায়াজ। কে ফায়াজ? অদরা কোথায়? অদরার ফোন আপনার কাছে কি করছে? অদরা? কে অদরা ভাই? ও যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি তার কথা বলছেন? অ্যাক্সিডেন্ট? জি, মহেশখালী রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজ। এই তো 10 মিনিট আগের ঘটনা এটা। একটা প্রাইভেট কারের দুর্ঘটনা ঘটেছে। গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটার সামনের দিকটা একদম ধুমড়ে মুচড়ে গেছে। ওই বিধ্বস্ত গাড়িটার পাশেই এই ফোনটা পড়েছিল। আপনি কল দেওয়ায় আমি এই ফোনটা দেখতে পেয়েছি। এসব কি বলছেন আপনি? আচ্ছা, আমার ওয়াইফ অদরার কোনো খবর জানেন? ও বোধহয় ওই গাড়িতেই ছিল। গাড়িতে একটা মেয়ে তো ছিল, কিন্তু উনি আপনার বউ কিনা সেটা বলতে পারবো না। উনি বোধহয় কালো রঙের একটা বোরখা পরেছিলেন। জি জি, অদরাও কালো রঙের একটা বোরখা পরেছিল। তাহলে বোধহয় উনিই আপনার বউ। ওনার সাথে গাড়ি থেকে একজন বৃদ্ধ লোককেও উদ্ধার করা হয়েছে। ওনাদেরকে একটু আগে হাসপাতালে পাঠানো হলো। হাসপাতাল? আচ্ছা, আপনি কি বলতে পারবেন ওদেরকে কোন হাসপাতালে পাঠানো হয়েছে? জি পারবো। লোকটির কাছ থেকে হাসপাতালের ঠিকানাটা নিয়ে আফনান দিশাদের বাসা থেকে বেরিয়ে যায়। সেই সময় আফনানের সাথে দিশা, নিলয় আর বাকি বন্ধুবান্ধবরাও হাসপাতালে চলে আসে। পথিমধ্যে দিশা প্রয়োজনীয় সবাইকে ফোন করে অদরার খবরটা জানিয়ে দেয়। 2 ঘন্টার অপারেশন শেষে অদরাকে একটা রুমে রাখা হয়। আফনান গত 20 মিনিট যাবৎ সেই রুমে অদরার পাশে বসেছিল। অদরার দিকে এক নাগাড়ে তাকিয়ে থেকে নানা ধরনের চিন্তা ভাবনা করতে করতে নিজের নয়ন দুটো ভাসাচ্ছিল। হঠাৎ ওই রুমে একটা নার্স এলো। তিনি রুমে ঢুকে আফনানকে রুম থেকে চলে যেতে বললেন। নার্সের কথা মতো আফনান অদরাকে একা রেখে বাইরে চলে এলো। রুম থেকে বাইরে আসা মাত্রই আরিফা বেগম আর তানিয়া বেগম আফনানকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে নানা ধরনের কথা বলতে লাগলেন তারা। কিন্তু আফনান সেসব কথার কোনো উত্তর দিল না। ওকে দেখে মনে হচ্ছে ওর মা চাচির কোনো কথাই ওর কানে যাচ্ছে না। একটি নির্দিষ্ট বিন্দুতে নয়ন দুটি ঠেকিয়ে আফনান ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। ছেলের এই অবস্থা দেখে আরিফা বেগম বললেন, আফনান, কিছু বল বাবা। আমি জানি তোর কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তবুও কিছু বল বাবা। এভাবে চুপচাপ থাকিস না, কিছু বল। আফনান ওর মা চাচিকে নিজের থেকে একটু দূরে সরে দিল। তারপর অদরার রুম থেকে বেশ খানিকটা দূরে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল। আফনানকে সান্ত্বনা দিতে দিশা, নিলয় আর রিম্পা সেখানে এলো। নিলয় আপনার পাশে বসে ওর কাঁধে হাত রেখে বলল, আপনার নিজেকে সামলাও। এখন এতটা উইক হয়ে পড়লে চলবে না। তোমাকে তো শক্ত থাকতে হবে। তুমি এভাবে ভেঙে পড়লে অদরাকে কে সামলাবে বলো তো? মেয়েটা তো এখনো জানে না যে আমাদের বাচ্চাটা আর নেই। কথাটা বলে আপনার নিলয়ের চোখে চোখ রাখল। এটা কি হয়ে গেল বলো তো নিলয়? কেন হলো এটা? কেন আমরা আমাদের বাচ্চাটাকে এভাবে অকালে হারিয়ে ফেললাম? কেন? কথাগুলো বলে আপনার কাঁদতে লাগলো। নিলয় আবার ওকে সান্ত্বনা দিয়ে বলল, এটাই হয়তো তোমাদের ভাগ্য ছিল আপনার। হয়তো এই বাচ্চাটা তোমাদের ছিলই না, তাই তোমরা ওকে ফেলে না। কান্নাকাটি বন্ধ করো আফনান। তোমাকে এভাবে কাঁদতে দেখলে তোমার মা চাচির কি অবস্থা হবে বলো তো?
শুনলাম অদরার বাবা অনিল আঙ্কেলের নাকি অলরেডি একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তোমার এই অবস্থা দেখলে তারও তো শরীর খারাপ হয়ে যেতে পারে। না আফনান, তোমাকে এখন শক্ত থাকতে হবে। তোমার ফ্যামিলির জন্য, অদরার জন্য তোমাকে শক্ত থাকতে হবে। প্লিজ আফনান, প্লিজ। অদরার কথা শুনে আফনানের মনটা আবার বিচলিত হয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, অদরার কথা ভেবেই তো আরও বেশি ভয় লাগছে আমার। আমাদের সন্তান হারানোর কথাটা আমি ওকে কিভাবে বলবো? সবটা জানার পরে আমি কিভাবে সামলাবো ওকে? এটা জানার পরে অদরা তো আর বেঁচে থাকতে পারবে না। আফনান, তুমি একবার বিষয়টা ভেবে দেখো নিলয়, যে শুধুমাত্র আমার কল্পনায় ছিল। তাকে হারিয়ে যখন আমি এত কষ্ট পাচ্ছি, তখন সত্যিটা জানার পর অদরার কতটা কষ্ট হবে। বাচ্চাটা অদরার অংশ ছিল, ওর মধ্যে ছিল। বাচ্চাটাকে হারানোর কথা শুনলে অদরা শেষ হয়ে যাবে। ও শেষ হয়ে যাবে নিলয়, শেষ হয়ে যাবে। নিলয় এবার আপনাকে জড়িয়ে ধরল। এদিকে রিম্পা সবার উদ্দেশ্যে বলল, আসল কথাটা হচ্ছে সব দোষ আমাদের। আমরা যদি আপনাকে আমাদের সাথে থেকে যাওয়ার জন্য জোর না করতাম, তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতো না, আর না অদরার এই অবস্থা হতো। উই আর সরি আফনান। দিশা, আমি যদি তোর কথাটা না শুনতাম তাহলেই ভালো হতো রে। তোর কথা শুনে আমিও আপনাকে যেতে দিলাম না। রিম্পার কথা শুনে দিশা আর চোখে মেয়েটার দিকে তাকালো। তারপর আপনানের পাশে বসে বলল, আমারও এখন সেটাই মনে হচ্ছে রিম্পা। ইস, আমি যদি আপনাকে আমাদের সাথে থেকে যাওয়ার জন্য জোর না করতাম তাহলে হয়তো। তবে কি ভালো তো আফনান, যা ঘটার তা তো ঘটবেই। আর যদি তুমি অদরার সাথে থাকতে তাহলে যে অ্যাক্সিডেন্টটা হতো না এমন তো কোনো কথা নেই, তাই না? দিশার কথার জবাব না দিয়ে আফনান সেখান থেকে উঠে চলে যেতে লাগলো। কিন্তু পিছন থেকে একটা আওয়াজ পাওয়ায় আবার থেমে যেতে হলো ওকে। মিস্টার আরজেদ ডাক শুনে আপনার পিছন দিকে ফিরল। দেখলো স্থানীয় থানার ওসি ওকে ডাকছে। জি, আমি আফনান আরজেদ, বলুন। আপনার ওয়াইফের সাথে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে আমার টিম তদন্ত করছে। সেই সূত্র ধরে আপনাকে একটু জিজ্ঞাসাবাদ করতে এলাম। বলুন, কি জানতে চান? প্রশ্ন শুরু করার আগে বলি, মিসেস আরজেদ, খবরটা শুনে সত্যিই খুব খারাপ লাগলো, কিন্তু আমাদেরকে তো আমাদের কাজটা করে যেতে হবে। তো মিস্টার আরজেদ, মিসেস আরজেদ রাতে গাড়িতে করে কোথায় যাচ্ছিলেন? আমরা দুজন সন্ধ্যাবেলা আমার ফ্রেন্ড দিশাদের বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকে অদরার হাতে বাসায় ফিরে যাচ্ছিল। তো ম্যাডামের সাথে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি দিশাদের বাসায় ছিলাম। ও, তো মিসেস আরজেদকে আপনাদের ড্রাইভারের সাথে বাসায় পাঠিয়ে আপনি আপনার বন্ধুর বাসায় ছিলেন? না, উনি আমাদের ড্রাইভার ছিলেন না। ওই গাড়িটা দিশাদের ছিল, আর উনিও দিশাদের বাসায় চাকরি করেন। ও, আই সি। ওই ভদ্রলোকটার জন্যই আজ আপনার ওয়াইফ বেঁচে গেছে। লোকটা খুব লো স্পিডে গাড়িটা চালাচ্ছিল, তাই গাড়ির পেছনের দিকে বেশি একটা ক্ষতি হয়নি। যা হয়েছে গাড়িটার সামনের দিকে হয়েছে। লোকটা এখন কেমন আছে? ভালো আছে। একটা হাত ভেঙে গেছে, তবে ডাক্তাররা বলছে খুব তাড়াতাড়ি ওনাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা মিস্টার আরজেদ, আপনার কি কারোর উপর এটা নিয়ে কোনো সন্দেহ হয়? সরি, আপনার কথার মানেটা বুঝলাম না। আচ্ছা, আপনারা যার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন সে কি এখানে আছে? ফার্স্ট থেকে দিশা বলল, জি স্যার, আমি এখানেই আছি।
মাইসেলফ, দিশা চৌধুরী। মিস দিশা, আপনার যে গাড়িটা করে মিসেস আরজেদ বাসায় যাচ্ছিলেন, সেই গাড়িটা আপনারা শেষ কবে ইউজ করেছিলেন? আজই ইউজ করা হয়েছিল স্যার। ওই গাড়িটা করে সকালে আমি আপনাদের বাসায় গিয়েছিলাম ওদেরকে আজকের পার্টির জন্য ইনভাইট করতে। তখন কি গাড়িতে কোনো সমস্যা দেখতে পেয়েছিলেন? না তো স্যার। ওকে মিস্টার আরজেদ, আমাদের মনে হচ্ছে আপনার ওয়াইফের সাথে ঘটে যাওয়া ঘটনাটি কোনো সাধারণ ঘটনা নয়। এটা কোনো দুর্ঘটনা নয়, একটা ষড়যন্ত্র ছিল। আপনার ওয়াইফকে মেরে ফেলার ষড়যন্ত্র। লোকটার কথা শুনে আপনার কষ্টের উপরে যেন বাট খারাপ হয়ে গেল। এসব আপনি কি বলছেন? ষড়যন্ত্র? জি, অদরা যে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, সেই গাড়িটার আগে থেকে ব্রেক নষ্ট ছিল। ওই বৃদ্ধ লোকটা বোধ হয় আগে থেকে এটা ধরতে পেরেছিলেন, তাই পরিস্থিতিটাকে সামলানোর জন্য অনেক চেষ্টা করেছেন। যেহেতু আজ সকালে গাড়িটা ঠিকঠাকভাবেই চলছিল, তাই আমার মনে হয় অদরার বেলায় কেউ ইচ্ছে করে গাড়ির ব্রেকটা নষ্ট করে দিয়েছে। কিন্তু কে আমার অদরাকে মারতে চাইবে, আর কেন, সেটা আমার থেকে ভালো আপনি বলতে পারবেন। বলুন, আপনার কি এ বিষয়ে কারোর উপর কোনো ধরনের সন্দেহ হয়? আচ্ছা, অদরার সাথে কারোর কি কোনো ঝগড়া বিবাদ আছে? না, আমার অদরা কারোর সাথে কখনো কোনো ঝামেলা করেনি, ওর কোনো শত্রু নেই। তাহলে এই ঘটনা কেন ঘটলো? আচ্ছা ঠিক আছে মিস্টার আরজেদ, আপনি এটা নিয়ে এখন বেশি ভাববেন না। আমরা এই দিকটা দেখছি। মিসেস আরজেদের জ্ঞান ফিরে এলে আমাদেরকে জানাবেন। এখন আসি। জি। লোকটা চলে গেল। বেশ কিছুক্ষণ পর নিলয় আফরানকে সাথে নিয়ে ডাক্তারের সাথে দেখা করতে এলো। একটু আগে ডাক্তার সাহেব ওদেরকে ডেকেছিল জরুরি কিছু কথা বলবে বলে। জি ডাক্তার সাহেব, এবার বলুন আমাদেরকে কেন ডাকলেন? দেখুন মিস্টার আরজেদ, এমন কিছু কথা আছে যা আপনাদেরকে এখনো জানানো হয়নি, অথচ সেগুলো আপনাদের জানাটা দরকার। সব কিছু তো বলেই দিয়েছেন, এরপরে আর কি বা বলার আছে আপনার? মিস্টার আরজেদ, আমার কথাটা শোনার আগে আপনি প্লিজ আপনার মনটাকে একটু শক্ত করুন। এখন আমি এমন কিছু বলতে যাচ্ছি যেটা শুনলে আপনি হয়তো আর স্বাভাবিক থাকতে পারবেন না। ডাক্তার সাহেবের কথা শুনে আফনানের ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সদ্য সন্তান হারানো এক পিতাকে আপনি মন শক্ত করতে বলছেন ডাক্তার? 6 মাস। 6 মাস যে প্রাণটাকে নিজের প্রাণের থেকেও বেশি গুরুত্ব দিয়েছি, ভালোবেসেছি, সেই প্রাণটাকে হারানো 6 ঘন্টাও এখনো পূর্ণ হয়নি। আর আপনি কিনা আমাকে বলছেন মনটা শক্ত করতে? সন্তানকে চিরতরে হারানোর থেকে আর বড় কোনো সংবাদ হতে পারে কি? পারে মিস্টার আরজেদ, পারে। পরিস্থিতি যখন জটিল হয় তখন যে কোনো সংবাদ সুনামির রূপ নিতে পারে। আচ্ছা বেশ, আমি সেই সুনামির সাথে লড়াই করতে প্রস্তুত। এবার বলুন কি বলতে চান? দেখুন মিস্টার আরজেদ, আপনার ওয়াইফের সাথে যে দুর্ঘটনা ঘটেছে সেটা খুব মারাত্মক ছিল না, তাই ওনার শরীরের বাইরের ক্ষত কম, কিন্তু ওনার শরীরের ভিতরে যে ক্ষতটা হয়েছে সেটা খুবই মারাত্মক। আপনি কি বলতে চাইছেন? কি হয়েছে অদরার? দুর্ঘটনার কারণে মিসেস আরজেদের যে শুধু মিসক্যারেজ হয়েছে তা কিন্তু নয়, ওনার জরায়ুটা খুব বাজেভাবে ড্যামেজ হয়ে গেছে। সেখানে আর কোনো জাইগোট ধারণ করা সম্ভব নয়। যদি সহজ বাংলায় বলি তো আপনার ওয়াইফ আর কখনো মা হতে পারবেন না। মিস্টার আরজেদ,
সন্তান ধারণ করার ক্ষমতা উনি সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছেন। পৃথিবীর কোনো ডাক্তার বা কোনো প্রযুক্তি ওনার এই সমস্যাটাকে সমাধান করতে পারবে না। আর এটাই সত্যি মিস্টার আরজিত। পরের দিন সকালবেলা জ্ঞান ফেরার পর অদরা চোখ মেলে আফনানকে ওর পাশে দেখতে পেল। কাঁপা কাঁপা কণ্ঠে আফনানকে ডাক দিল। অদরার পাশে মাথা রেখে আফনান ঘুমিয়েছিল, কিন্তু অদরার ডাক শুনে ওর ঘুমটা ভেঙে গেল। অদরাকে চোখ মেলে তাকাতে দেখে হোক শুকিয়ে উঠল। অদরা, তুমি উঠে গেছো? কেমন লাগছে এখন? ভালো। কথাটা বলতে বলতে অদরা একটু নড়ে চড়ে উঠল, কিন্তু পরক্ষণে আবার শান্ত হয়ে গেল। কি হলো অদরা? আফনান, আমার কিছু হয়েছে কি? এরকম বলছো কেন? আমি না আমাদের বাচ্চাটাকে অনুভব করতে পারছি না। কেন পারছি না আমি? আমাদের বাচ্চাটা কি ঠিক আছে তো? অদরার কথা শুনে আফনান চুপ হয়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না ওর। এদিকে আফনানকে এভাবে চুপচাপ থাকতে দেখে অদরার মনটা আরো ঘাবড়ে গেল। কি হলো আফনান, তুমি এরকম চুপ করে আছো কেন? কিছু বলো। আমাদের বাচ্চাটা ঠিক আছে তো? আমি ওকে অনুভব করতে পারছি না কেন আফনান? কিছু হয়েছে কি? আমার মনে হচ্ছে যেন যেন আমাদের বাচ্চাটা আমার মধ্যে আর নেই। কেন আমার এরকম মনে হচ্ছে আফনান? কেন? অদরা ছটপটানি দেখে আফনান আর চুপ থাকতে পারল না। অদরার সামনে হাত দুটো জোর করে বলল, আমাকে ক্ষমা করে দাও অদরা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার কথাটা রাখতে পারলাম না। আমি কথা দিয়েছিলাম যে আমি সব সময় তোমাদের সাথে থাকব, তোমাদের খেয়াল রাখবো, কিন্তু পারলাম না আমি সেটা করতে। আমার কারণে, হ্যাঁ, শুধুমাত্র আমার কারণে আমরা আজ আমাদের বাচ্চাটাকে হারিয়ে ফেললাম। আফনান, হ্যাঁ আদরা, তোমার এই স্বামীর অবহেলার কারণেই গত রাতের অ্যাক্সিডেন্টে তুমি তোমার বাচ্চাটাকে হারিয়ে ফেলেছো। আফনানের কথা শুনে অদরা কিছুক্ষণ নীরব হয়ে রইল। কিছু সময় পরে অদরা হঠাৎই এক গগন বিদায়ী চিৎকার দিয়ে উঠল। না, এটা হতে পারে না। আমি আমার বাচ্চাটাকে এভাবে হারিয়ে ফেলতে পারি না। আমার আল্লাহ এতটা নিষ্ঠুর, এতটা নির্দয় তো হতে পারেন না। তাহলে এটা কি করে হতে পারে? যাকে নিয়ে এত চিন্তা করেছি, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি, যার পৃথিবীতে আসার অপেক্ষায় দিন গুনেছি, সে কিভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে আফনান? কি করে? কথাগুলো বলতে বলতে অদরা শুয়ে শুয়ে কান্নায় ভেঙে পড়ল। অদরাকে এই অবস্থায় দেখে আফনানের ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। নিজের কান্নাটাকে চেপে রেখে আফনান অদরাকে সামলাতে লাগলো। সন্ধ্যার মধ্যে অনায়ামে আহাদ আর জেরিন হাসপাতালে এসে হাজির হলো। অদরার সারা শরীরে যথেষ্ট ব্যথা, তবুও নিজের সব থেকে প্রিয় বন্ধু জেরিনকে কাছে পেয়ে অদরা আর চুপচাপ শুয়ে থাকতে পারল না। জেরিনকে জড়িয়ে ধরে সন্তানের বিয়োগ ব্যথার কথা জানাতে লাগলো। হনা পাশে বসে অদরাকে সমবেদনা দিতে লাগলো। অন্যদিকে অমিয়ার আহাদ আফনানকে সামলাতে লাগলো। এই ঘটনার জন্য আফনান আর অদরার পুরো পরিবার শোকে বিপর্যস্ত হয়ে পড়ল। প্রায় 1 মাস পর চারদিকে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শুধু স্বাভাবিক হতে পারছে না আরজিত পরিবার। শরীরের ব্যথাটার অবসান ঘটেছে, কিন্তু কালের দীর্ঘায়নে মনের ক্ষতটা আরো বেশি গভীর হয়ে গেছে অদরার। নিজেকে এখন সবসময় ঘরবন্দি করে রেখেছে। সূর্যের এক মুঠো আলোতে যে মেয়েটার মুখে হাসি থই থই করত, আর সেই মেয়েটাই নিজের চারদিকে অন্ধকারে চাদর জড়িয়ে রেখেছে। অদরা এখন সবসময় চুপচাপ থাকে, পরিবারের সবার সাথে তেমন একটা কথা বলে না, এমনকি আফনানের সান্নিধ্য এখন আর ভালো লাগে না তার। অদরার এরকম ব্যবহার আপনার সহ্য হচ্ছে না। নিজের ভালোবাসার মানুষটিকে তিলে তিলে নির্জনতার মাঝে হারিয়ে যেতে দেখে আপনার আর চুপ থাকতে পারল না। প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার শক্তি জোগানোর জন্য মায়ের আঁচলে তলে আশ্রয় নিল সে। কিছু বলবি? আমি অদরাকে নিয়ে অনেক টেনশনে আছি মা, আমার কিচ্ছু ভালো লাগছে না।
অদরাকে নিয়ে তো আমিও অনেক চিন্তিত আপনার। মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, সবসময় কেমন যেন দূরে দূরে থাকে, ভালো করে কথাও বলে না আমাদের সাথে, খাওয়া দাওয়াও করে না ভালো করে। ধীরে ধীরে ওর মধ্যে এক বিষণ্ণতার ভাব জেগে উঠছে। কিন্তু এভাবে ওকে চলতে দিলে তো হবে না মা, এরকম চলতে থাকলে আমরা তো ওকে হারিয়ে ফেলবো। মা, আমি আগেই আমার সন্তানকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না। অদরার কিছু হলে আমি বাঁচতে পারবো না মা। এখন আমি কি করব? তুমি বলো মা, কি করব আমি? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি মা? তুই জেরিনকে বল, কল করে 2-3 দিনের জন্য আমাদের বাড়িতে আসতে বল। অদরা ছোটবেলা থেকে জেরিনের সাথে বড় হয়েছে। এর সময় জেরিনকে পাশে পেলে অদরার একটু ভালো লাগবে, আর জেরিন ওকে সামলাতে জানে। ও নিশ্চয়ই অদরাকে আবার আগের মতো করে দিতে পারবে। তুমি হয়তো ঠিকই বলেছ মা। আচ্ছা, আমি এই বিষয়ে জেরিনের সাথে কথা বলবো। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আফরান তখনই জেরিন আর রাহাদের বাসায় চলে গেল। অদরার অসুস্থতা, জেরিনের প্রয়োজনীয়তার কথাটা ওদেরকে ভালো করে বুঝিয়ে বলল। আফনানের সব কথা শোনার পর জেরিন অদরাকে কয়েকদিন সঙ্গ দিতে রাজি হয়ে গেল। আহাদও এতে কোনো আপত্তি জানালো না। পরের দিন সকালবেলা জেরিন আফনানদের বাসায় চলে এলো। বাড়িতে আসা মাত্রই অতীতের নানা ধরনের হাস্যকর ঘটনা মনে করিয়ে অদরার ঠোঁটের কোণে এক সিলতে হাসি ফোটানোর কাজে ব্যস্ত হয়ে পড়ল মেয়েটা। সারাদিনের সবটা সময় অদরাকে দিতে লাগলো। এভাবেই দিন কাটতে কাটতে 1 সপ্তাহ গড়িয়ে গেল। আফনানের ভালোবাসায় আর জেরিন সহ পরিবারের সবার সহযোগিতায় অদরা ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। সন্তানের শোকটা পুরোপুরি সে ভুলতে পারেনি, তবে অদরা বুঝতে পেরেছে যে থেমে থাকার নাম জীবন নয়, বরং সবকিছু হারিয়ে আবার উঠে দাঁড়ানোর নাম জীবন। একদিন রাতের বেলা খাবার খেতে খেতে তানিয়া বেগম বললেন, আফনান, অদরা, তোমাদেরকে কিছু বলার আছে। বলুন চাচি। অদরা, আমি আজ ছোট কিছুদিনের জন্য আমাদের গ্রামের বাড়িতে যাব বলে ঠিক করেছি। কেন চাচি, তোমরা হঠাৎ গ্রামে যাবে কেন? সব ঠিক আছে তো সেখানে? আসলে আফনান, আমাদের গ্রামে যে জমিগুলো আছে সেগুলোর মালিকানা নিয়ে একটু সমস্যা হচ্ছে, তাই আর কি আমাদেরকে কিছুদিন গ্রামে থাকতে হবে ওই সমস্যাগুলোর সমাধান করার জন্য। আমি গেলে হবে না মা? না আফনান, তুই আর অদরা এখানেই থাক, আমরা ওখানে সব সামলে নেব, তুই চিন্তা করিস না। ঠিক আছে চাচি, তোমরা যেমনটি বলবে। তা কবে যাচ্ছ গ্রামে? কাল সকালেই আমরা বেরিয়ে যাব আফনান। আচ্ছা মা, তাহলে খাওয়া দাওয়া শেষ করে আমি আপনাদের দুজনের ব্যাগ গুছিয়ে দেব। ঠিক আছে অদরা। পরের দিন সকালবেলা আরিফা বেগম আর তানিয়া বেগম তাদের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। তার একটু পরে আফনান অফিসের জন্য বেরিয়ে গেল। আফনানের চলে যাওয়ার পর অদরা জেরিনকে ওর বাসায় আসতে বলল। অদরা আজ একটু বাইরে যেতে চায়, কি যেন কেনাকাটা করার আছে মেয়েটার। আফনানকে ওর সাথে যেতে বলেছিল, কিন্তু আফনান সারাদিন ব্যস্ত থাকবে বলে ওকে জেরিনের সাথে বাজারে যেতে বলল। জেরিন এলে অদরা ওকে সাথে নিয়ে বাজারের জন্য বেরিয়ে পড়ল। সাথে সেলিম চাচাকেও নিল। সারা সকাল বাইরে থেকে দুপুরের খাবারটাও তারা বাইরে খেলো। খাওয়া শেষে তারা গাড়িতে উঠে পড়ল বাসায় যাবে বলে। গাড়ি চলতে চলতে হঠাৎ করেই থেমে গেল। কি হলো চাচা? হঠাৎ গাড়ি থামালেন কেন? সামনে অনেক বড় একটা ভিড়, গাড়ি নিয়ে আর এগোনো যাবে না। সেলিম চাচার কথা শুনে অদরা জেরিন সামনের দিকে তাকিয়ে দেখল, গাড়ি থেকে একটু দূরে কিছু মানুষ রাস্তায় জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। কিছু একটা হয়েছে মনে হচ্ছে ওখানে। আমরাও তাই মনে হচ্ছে জেরিন, চল ওখানে গিয়ে দেখি। গাড়ি থেকে নেমে অদরা জেরিন সেই ভিড়ের দিকে এগিয়ে গেল। ভিড়ের কাছে এসে অদরা জেরিন দেখলো একটা মেয়ে রাস্তায় পড়ে রয়েছে।
হয়তো মেয়েটার মাথা ঘুরে পড়ে গেছে, কারণ আশেপাশে রক্তের কোনো বিন্দু মাত্র নেই। আশেপাশের মানুষগুলো মেয়েটাকে শুধু দেখছে আর নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের কথা আদান প্রদান করছে, কিন্তু কেউ মেয়েটির দিকে এগিয়ে যেতে যে তাকে সাহায্য করছে না। এই বিষয়টা অদরার খুব খারাপ লাগলো। সবার উদ্দেশ্যে বলল, একটা মেয়ে এভাবে রাস্তায় পড়ে আছে আর আপনারা সবাই ওকে সাহায্য না করে উল্টো ওকে নিয়ে নানা ধরনের মন্তব্য করতে শুরু করে দিলেন। আপনাদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে নাকি নেই? প্রত্যুত্তরে একটা লোক অদরাকে বলল, এসব আপনি কি বলছেন আপা? কে না কে রাস্তায় এসে পড়ে আছে, তাকে সাহায্য করতে যেয়ে আমরা কেন আমাদের হাত নোংরা করব? আর তাছাড়া মহিলাটি যদি কবো ফেরারি আসামি হয়, তাহলে ওনাকে সাহায্য করতে গিয়ে তো আমরা পুলিশের ঝামেলায় ফেসে যেতে পারি। না বাবা না, খাল কেটে কুমির ডাকার কোনো ইচ্ছে আমাদের নেই। লোকটার কথা শুনে জেরিন খেপে গিয়ে বলল, আচ্ছা, কোনো অসহায় মানুষকে সাহায্য করা বুঝি খাল কেটে কুমির ডেকে আনা হলো? একটা কথা বলুন তো, এই মেয়েটার জায়গায় যদি আজ আপনার পরিবারের কোনো মেয়ে এভাবে রাস্তায় পড়ে থাকতো আর তাকে কেউ সাহায্য না করে যদি এভাবেই তার পাশ জড়ো হয়ে দাঁড়িয়ে থাকতো, সেটা কি আপনাদের পরিবারের মেয়েটির জন্য খুব ভালো হতো? আরে উনি কোনো অপরাধী কিনা সেটার থেকে বড় কথা হচ্ছে উনি একজন মানুষ, আর একজন মানুষ হিসাবে আপনারা তাকে সাহায্য করবেন না। আরে আপা, আপনাদের সমস্যা কি বলেন তো? মেয়েটিকে কি আপনারা চেনেন না? তাহলে একটা অপরিচিত মেয়ের জন্য আমাদের সাথে ঝগড়া করছেন কেন? মেয়েটিকে দেখে যদি আপনাদের এতই খারাপ লাগে থাকে, তাহলে আপনারাই ওনাকে হাসপাতালে নিয়ে যান। এভাবে অন্যদেরকে বলতে আসবেন না। লোকটাকে জেরিন আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অদরা ওকে আটকে দিল। এদের সাথে কথা বলে কোনো লাভ নেই জেরিন, শুধু শুধু আমাদের সময় নষ্ট হবে। তার থেকে বরং আমরাই ওকে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাই। চল। অদরা আর জেরিন ধরাধরি করে রাস্তায় পড়ে থাকা মেয়েটিকে গাড়িতে উঠাতে আর সেলিম চাচাকে হাসপাতালের দিকে যেতে বলল। গাড়ি চলতে শুরু করলো। অদরা আর জেরিন মেয়েটিকে নিজেদের মধ্যে নিয়ে বসলো। হাসপাতালের দিকে যেতে যেতে অদরা বেশ কয়েকবার চোখে মুখে পানি ছিটিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। শেষবারের বার মুখের উপর পানি ছিটে দিতে মেয়েটি আদো আদো করে চোখ দুটি খুলল। অদরা, দেখ, মেয়েটির জ্ঞান ফিরেছে। তাই তো দেখছি। এই যে আপু, শুনছেন? এখন আপনার কেমন লাগছে? ভালো। আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। সেখানে গেলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। না না, আমি হাসপাতালে যেতে চাই না। আমি যাব না। আমি বাড়ি যাব। বাড়ি যাব। আমি হাসপাতালে যাব না, বাড়ি যাব। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে মেয়েটি আবার জ্ঞান হারিয়ে ফেলল। মেয়েটি তো আবার বেহুশ হয়ে গেছে। এবার কি হবে অদরা? ও তো হাসপাতালে যেতে চায় না, বাড়িতে যেতে চায়, কিন্তু ওর বাড়ি কোথায় সেটা তো আমরা জানি না। মেয়েটিকে দেখে মনে হচ্ছে উনি বড় কোনো এক টেনশনের মধ্যে আছেন। শরীরের কোথাও তো কেটে যাওয়ার কোনো দাগ নেই। হয়তো এই টেনশনের কারণে মেয়েটা মাথা ঘুরে রাস্তায় পড়ে গেছে। জেরিন, আমি এই মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে যাব। একটু রেস্ট করলে হয়তো উনি ঠিক হয়ে যাবেন। দরকার পড়লে ডাক্তারকে বাসায় ডেকে নেব। তুই কি বলিস? মেয়েটাকে বাসায় নিবি? কিন্তু একটা অচেনা অজানা মেয়েকে বাসায় নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? ওনার সাথে তো কোনো ব্যাগপত্র পেলাম না। বোঝার কোনো উপায় নেই যে মেয়েটি কে আর কোথা থেকে এসেছে। তাহলে জেরিনের সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে অবশেষে অদরা মেয়েটিকে এক রাতের জন্য ওর বাড়িতে রাখার সিদ্ধান্ত নিল। আফনানকে ফোন করে সবটা খুলে বলল। সবটা শোনার পর আফনানও মেয়েটাকে বাসায় রাখতে সম্মতি দিল। গাড়িটাকে ঘুরিয়ে আবার অদরাদের বাসার দিকে নেওয়া হলো। অদরাদের বাসার গেস্ট রুমে মেয়েটিকে রেখে জেরিন নিজের বাসার দিকে রওনা দিল। বিকেলের দিকে মেয়েটির আবার হুঁশ ফিরে এলে সে নিজেকে একটি বিছানার
উপরে আবিষ্কার করলো। চারদিকে একবার চোখ বুলিয়ে মনে মনে ভাবলো, আমি কোথায় আছি? আমি তো রাস্তায় ছিলাম। তারপর হঠাৎ মাথাটা ঘুরে গেল, আর আমি সেখানেই পড়ে গেলাম। কিন্তু তারপর কি হলো? আমি এখানে এলাম কি করে? কে নিয়ে এসেছে আমাকে? আর এই রুমটা আমার এত চেনা চেনা লাগছে কেন? মনে হচ্ছে যেন আমি আগেও এখানে এসেছি। আমার মাথাটা এত ব্যথা করছে কেন? এমন সময় অদরা একটা ট্রে হাতে নিয়ে রুমে এলো। কে আপনি? আপনি কি আমাকে এখানে এনেছেন? জি, আমি আপনাকে এখানে এনেছি। আমার নাম অধরা। আচ্ছা, আপনার এখন কেমন লাগছে? ভালো। তবে মাথাটা খুব ধরেছে। আমি কি তাহলে ডাক্তার ডাকবো? না, আপনাকে ডাক্তার ডাকতে হবে না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাতে চাই। একটু ঘুমালে হয়তো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তবে ঘুমানোর আগে এই খাবার একটু খেয়ে নিন। আমি আপনাকে মাথা ব্যথার ওষুধ দিয়ে যাচ্ছি। খাবারটা খেয়ে ওষুধটা নিয়ে ঘুম পড়লে আপনার কাল সকালে ভালো লাগবে। খাবার আর ওষুধটা রেখে যান, আমি খেয়ে নেব। অদরা খাবারের ট্রেটা রেখে নিজের ঘরে চলে গেল। সেখানে থেকে ওষুধ এনে মেয়েটার কাছে রাখলো। মেয়েটার পরিচয়ে জানার অনেক ইচ্ছে ছিল অদরার, কিন্তু মেয়েটার অসুস্থ মুখ দেখে আর কিছু জিজ্ঞেস করলো না। সন্ধ্যার একটু পরে আফনান অফিস থেকে বাসায় এলো। নিজের রুমে এসে জামা কাপড় ছাড়তে ছাড়তে অদরার সামনে এসে হাজির হলো। তুমি তো বলেছিলে কোনো এক মেয়েকে নাকি আমাদের বাসায় নিয়ে এসেছো। তা কোথায় সে? আর এখন কেমন আছে? মেয়েটি ভালো আছে, নিচের গেস্ট রুমে ঘুমাচ্ছে। মেয়েটির নাম কি? কোথায় থাকে? সেসব কিছু জানতে পারলে? না, মেয়েটি বেশি কথা বলতে পারছে না, তাই আমিও আর জোর করিনি। পরে সব শুনে নেব। মেয়েটির যখন এতই শরীর খারাপ, তখন একটা ডাক্তারকে বাসায় ডেকে নিতে আমিও ডাক্তার ডাকতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটি সে সময় নিষেধ করেছিল বলে আর ডাকা হয়নি। আচ্ছা, আজ রাতটা একটু দেখি। যদি মেয়েটি আজকের মধ্যে সুস্থ না হয়, তাহলে কাল সকালে ডাক্তার ডাকা যাবে। ঠিক আছে। রাতের খাওয়া দাওয়া শেষে আফনান বাড়ির মেইন দরজা বন্ধ করতে গেল। কিন্তু দরজাটা বন্ধ করার পর আফনান যখন নিজের রুমের দিকে যেতে লাগলো, তখন ও চোখ গিয়ে পড়ল গেস্ট রুমের দরজার উপর। রুমটির দরজাটা অর্ধেকের বেশি পাক হয়ে আছে, আর রুমের লাইটগুলোও সব জ্বালানো। লাইটের আলোর কারণে অসুস্থ মেয়েটির মুখে সমস্যা হতে পারে, এই ভেবে আফনান ওই রুমের দিকে পা বাড়ালো লাইটগুলো বন্ধ করে দেবে বলে। দরজা দিয়ে রুমে ঢোকা মাত্রই আফনানের চোখ দুটি চলে গেল রুমের মধ্যে থাকা ঘুমন্ত মেয়েটির উপরে। মেয়েটিকে দেখে আফনান সেখানেই দাঁড়িয়ে পড়ল। এক চুলও আর নড়ল না। অস্ফুট স্বরেও বলে উঠল, আরোহী। আরোহীকে নিজের বাড়িতে শুয়ে থাকতে দেখে আফনানের দুনিয়াটাই যেন এলোমেলো হয়ে গেল। সেখানে কোনো কথা না বলে চুপচাপ নিজের ঘরে চলে এলো। ঘরে আসা মাত্রই অদরার নজর গিয়ে পড়ল আফনানের উপরে। আফনান, কি হয়েছে? তোমাকে এরকম দেখতে লাগছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? আফনান অদরার চোখে চোখ রেখে আস্তে আস্তে বলল, এটা তুমি কি করলে অদরা? কি করলে এটা তুমি? কি করেছি আমি? বলো আফনান, কি করেছো অদরা? তুমি কাকে বাসায় আনলে? কাকে মানে? তুমি কি ওই মেয়েটাকে চেনো? অদরার প্রশ্ন শুনে আফনান এবার মাথাটা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে চুপ করে রইল। কি হলো? চুপ করে আছো কেন? বলো না, তুমি কি ওই মেয়েটাকে চেনো? কি নাম ওনার? শুধু আমি নই, তুমিই এই মেয়েটাকে খুব ভালো করে চেনো, তবে কখনো ওকে চোখে দেখোনি। মানে? আরোহী। তুমি আরোহীকে এই বাড়িতে এনেছো অদরা। কথাটা বলে আপনার অদরার চোখে চোখ রাখলো। আরোহীর নাম শুনে অদরার মুখটা হা হয়ে গেল, আর কোনো কথা বলল না। বেশ কিছুক্ষণ রুমের মধ্যে দাঁড়িয়ে থেকে আপনার খাটে এসে নিজের জায়গায় শুয়ে পড়ল।
শুতে শুতে অদরাকে বলল, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে, যার এই বাড়িতে আসার ছিল সে এসে গেছে, তবে আমি চাই না সে বেশি দিন এখানে থাকুক, তাই কাল সকাল হলে মেয়েটিকে এখান থেকে চলে যেতে হবে। তুমি ওকে এই বাড়িতে এনেছিলে আর তুমি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলবে, তাও আবার কালকে। আফনান এবার রুমের লাইটটা বন্ধ করে দিল। পরের দিন সকালবেলা আপনারা তাড়াতাড়ি অফিস চলে গেছে। এই বাড়িতে আরোহীর উপস্থিতি তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, তাই সাত সকালে বাড়ি ছেড়ে দূরে চলে গেল। তবে যাওয়ার আগে অদরাকে গতকাল রাতের কথাগুলো আবার মনে করিয়ে দিয়ে গেল। সকাল 9টা নাগাদ আরোহীর ঘুম ভেঙে যায়। শরীরটা এখন বেশ ভালো লাগছে তার। না, এখানে এভাবে পড়ে থাকলে হবে না, আমাকে আমার ব্যবস্থা এবার করতে হবে। শরীরটা এখন ভালোই আছে, এখনই আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তবে চলে যাওয়ার আগে মেয়েটির সাথে একবার একটু দেখা করতে হবে। কি যেন নাম বলেছিল মেয়েটি? হ্যাঁ, অদরা। ওকে এখন একটা ধন্যবাদ দিয়ে এখান থেকে চলে যাব। কথাগুলো মনে মনে ভেবে নিয়ে আরোহী নিজের বিছানা থেকে উঠে গেল। তবে রুম থেকে বাইরে আসা মাত্রই আরোহীর চোখ দুটো বড় বড় হয়ে গেল। এ কি দেখছে সে? আরজেদ ম্যানশন, যে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য আরোহী প্রতারণার আশ্রয় নিয়েছিল, আজ আবার সেই বাড়িতেই চলে এলো, তাও আবার নিজের অজান্তে। মাথাটা এদিকে ওদিক ঘুরিয়ে আরোহী ভালো করে বাড়িটা দেখতে লাগলো। না, তার কোনো ভুল হচ্ছে না, এটা আপনানেরই বাসা। যদিও দেয়ালের রঙগুলোর পরিবর্তন করা হয়েছে, বাড়ির কিছু সাজসজ্জারও পরিবর্তন করা হয়েছে, কিন্তু বাড়ির প্রকৃত গঠনটা তো আর বদলে যায়নি, সেটা একই আছে। হ্যাঁ, এই সেই বাড়ি যেটাকে আপন করে নেওয়ার জন্য আরোহী একসময় নিজের মনের সাথে দিন লড়াই করেছিল, যদিও সে লড়াইটা জেতার আগেই যুদ্ধের ময়দান ছেড়ে তাকে পালিয়ে যেতে হয়েছিল। এটা কি দেখছি আমি? এটা কি করে সম্ভব? আমি কোন বাড়িতে আছি? এটা তো আফনানদের বাসা। তাহলে ওরা সব কোথায়? আর এই মেয়েটাই বা কে ছিল? কি সম্পর্ক আফনানদের সাথে? আমি মিসেস আফনান আরজেদ, মিস্টার আফনান আরজেদের একমাত্র বউ আর এ বাড়ির বউমা। পাশ থেকে অদরা কথাগুলো কানে আসতে আরোহী অদরার দিকে ঘুরল। নিজের পরিচয় জেনে মেয়েটা যে অনেক অবাক হয়েছে সেটা অদরা দিব্যি বুঝতে পারল। মিসেস আরজেদ মানে আপনার আবার বিয়ে করেছে? কেন বলুন তো? দ্বিতীয় বিয়ে না করার কি কোনো বিশেষ কারণ ছিল? না, তা কেন থাকবে? আমি তো এমনি বলছিলাম। জীবনে চলতে গেলে প্রত্যেকটা মানুষেরই একটা সাথীর প্রয়োজন হয়, যার হাত ধরে জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন করা যায়, যার চোখে নিজের জন্য ভালোবাসার রাস্তা দেখা যায়। আপনাদের ক্ষেত্রেও এই প্রয়োজনগুলো নিশ্চয়ই ভিন্ন নয়। ভালোবাসি একবার ঠকেছে বলে এমনটা তো নয় যে পৃথিবীর প্রতিটা মানুষ ওকে ঠকাবে, কি তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি আমাকে জানেন? আমি কে? জানি, আপনার নাম আরোহী, আমার স্বামীর প্রাক্তন স্ত্রী আপনি। আমি তো আপনাকে আগে কখনো দেখিনি, তাই গতকাল রাস্তায় আপনাকে দেখে চিনতে পারিনি। পরে আপনার আমাকে জানালো যে আপনি আরোহী। ও, চিনতেন না বলে সাহায্যটা করলেন। যদি চিনতেন তাহলে সাহায্যটা আর পেতাম না, তাই না? মোটেও তা নয়, আপনার উপরে তো আমার কোনো রাগ নেই। তাহলে বিপদের সময় আপনাকে কেন সাহায্য করব না? একবার যখন সাহায্য করেছি তখন বারবার করব। আপনি সত্যিই আমাকে অনেক সাহায্য করেছেন। আপনি যদি কাল না থাকতেন তাহলে যে আমার কি হতো? ধন্যবাদ বলে ছোট করব না আপনাকে, তবে দোয়া করব আল্লাহ যেন আপনাকে অনেক সুখী রাখেন। আচ্ছা, আজ তবে আমাকে বিদায় দিন। মানে, আপনি কি এখন চলে যাবেন নাকি? জি, আমাকে এখন যেতে হবে। কিন্তু এভাবে কি করে চলে যাবেন আপনি? সকালের খাবারটা খেয়ে তারপরে যান। না, অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, আর কষ্ট দিতে চাই না। এতে কষ্টের কি আছে? আসুন তো, খেয়ে দিয়ে তারপরে যাবেন। না অদরা, আমাকে এখনই যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ চাইলে আবার আমাদের দেখা হবে। ঠিক আছে, ভালো থাকবেন আপনিও। অতরার কাছ থেকে বিদায় নিয়ে আরোহী আরজেদ ম্যানশন থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরোহী অনেক কিছু ভাবতে লাগলো। তার সাথে এসব কেন হলো? হওয়ার কি দরকার ছিল? এবার সে কি করবে না করবে, এসব নিয়ে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে আরোহী রাস্তার মাঝখান দিয়ে হাঁটা শুরু করলো। ব্যস্ত সড়ক, চোখের নিমিষে বহু গাড়ি রাস্তাটি
পার করে চলে যাচ্ছে। হঠাৎ একটি গাড়ি বেশ দ্রুত গতিতে আরোহীর দিকে আসতে লাগলো। সামনে থেকে এত দ্রুত একটি গাড়ি নিজের দিকে আসতে দেখে আরোহী ক্ষণিকের জন্য নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলল। এক জায়গাতে দাঁড়িয়ে রইল সে, একটুও নড়তে পারল না। তবে দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি হঠাৎই তার সামনে এসে থেমে গেল। গাড়িটা থেমে যাওয়ার পর আরোহীর বোধশক্তি যখন ফিরে এলো, তখন সে বুঝল যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়িটার দিকে তাকিয়ে থেকে সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। নিমেষেই আরোহীর মুখে মৃত্যুর ভয় চেপে গেল। নিজের পেটটাকে দুই হাতের বাহুডোরে বেঁধে নিয়ে আরোহী তাড়াতাড়ি করে সেই গাড়ির সামনে দিয়ে চলে যেতে লাগলো। তবে চলে যেতেও যাওয়া হলো না তার। গাড়ি থেকে একটি মেয়ে বের হয়ে আরোহীর দিকে এগিয়ে যেতে যেতে বলল, ও মাই গড, এ আমি কাকে দেখছি? আরোহী, তুমি এখানে কি করছো? দিশা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি? ভালো। তুমি হঠাৎ এখানে কেন? দেশে কবে এলে? গতকাল সকালে এসেছি। আচ্ছা, আমরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে কেন কথা বলছি? চলো আমরা আমার বাড়িতে গিয়ে বসি। তোমার এখন কোনো তাড়া নেই তো? না। ওকে, তাহলে চলো। আরোহী আর দিশা গিয়ে গাড়িতে বসলো। গাড়ি চালাতে চালাতে দিশা বললে না তো আরোহী, হঠাৎ এদেশে পা বাড়ালে কেন? আরোহী একটি মলিন হেসে বলল, মন চাইছিল তাই। কেন জানি না, হঠাৎ এদেশের কথাটা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। তার মানে তুমি ঘুরতে এসেছো, তাই না? তাই তো। সঙ্গে রাফসানও এসেছে নিশ্চয়ই। কোথায় ও? রাফসানের কথা শোনা মাত্রই আরোহীর মুখটা অন্ধকার হয়ে গেল। জানালার দিকে মুখ ঘুরিয়ে বলল, না দিশা, রাফসান এখানে আমার সাথে আসেনি। ও কিছু বিজনেসের কাজ ব্যস্ত আছে, তাই আমি নিজেই চলে এলাম। ভালো ভালো। তা রাত কোথায় কাটালে? আরজেড ম্যানশন, আপনানের বাসায়। আরোহীর কথা শুনে দিশার সাথে সাথে গাড়ি থামিয়ে দিল। হঠাৎ এবার ব্রেক করায় আরোহী সামনের দিকে বেশ অনেকখানি ঝুঁকে গেল। আহ দিশা, এটা কি করলে? এভাবে কেউ গাড়ি থামায়? আমি কি করলাম সেটা ছাড়ো, তুমি এখন কি বললে সেটা ভাবো। মানে তুমি কাল আপনানের বাসায় ছিলে? হ্যাঁ। আরোহী এবার দিশাকে সব কিছু খুলে বলল। আমি নিজেই জানতাম না যে আমি আপনানের বাসায় আছি। আজ সকালে সেটা জানতে পারলাম। দিশা এবার মনে মনে বলল, এটাকেই বলে ভাগ্য। আর ওদিকে হাজবেন্ডকে ছেড়ে এসে এদিকে এক্স হাজবেন্ডের ঘরে এসে উঠেছে। আর আমি যে ওই বাড়ির বউ হওয়ার জন্য এতদিন ধরে এত কিছু করলাম, সেটার কিছুতেই কিছু হলো না। সবই আমার পোড়া কপাল। কি হলো দিশা, কি ভাবছ? না, কিছু না। দিশা আবার গাড়ি চালানো শুরু করলো। জানো দিশা, আমি আজ একটা জিনিস সব যেন অবাক হয়েছে। অদরা নাকি আফনানের ওয়াইফ। কিন্তু এটা কি করে হলো? অদরা তোমার জায়গাটা কি করে নিল? আমাদের মধ্যে তো একটা ডিল হয়েছিল যে তুমি আমাকে রাফসানের সাথে এদেশ ছেড়ে পালাতে সাহায্য করবে, আর তার বিনিময়ে আমি আফনানকে ডিভোর্স দিব, যাতে তুমি ওকে বিয়ে করতে পারো। কি মনে আছে সে কথা? আরোহীর কথা শুনে দিশা অতীতের পাতায় ডুব দিল। ঘটনাটা ঘটেছে আফনান আর আরোহীর বিয়ের 2 দিন পরে। একদিন সন্ধ্যাবেলায় দিশা আরোহীর রুমে এলো। রুমে ঢোকা মাত্রই দরজাটা বন্ধ করে দিল। আরে দিশা, তুমি এখানে? তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। বেশ বেশ, বসো তবে। দিশা আরোহীর সাথে সোফায় বসলো। কেমন আছো আরোহী? ভালো। তুমি? আমি তো ভালোই আছি, কিন্তু কি? কিন্তু তুমি কি সত্যি এখানে ভালো আছো আরোহী? এটা কেমন প্রশ্ন দিশা? আমি কেন ভালো থাকবো না? এখানে সবাই আমাকে কত আদর করে। মা, চাচি, ওনারা তো আমাকে সবসময় নিজের মাথায় করে রাখে। ওনার সব পরিস্থিতিতে আমার পাশে থাকে। এখানে সবাই আমাকে খুব ভালোবাসে দিশা।
আমি ভালো আছি সত্যি। আর তুমি কাকে ভালোবাসো আরোহী, আফনানকে নাকি রাফসানকে? তুমি এবারেই সবার ভালোবাসাকে গুরুত্ব দিচ্ছ, শুধু তোমার প্রতি রাফসানের ভালোবাসাকে গুরুত্ব দিচ্ছ না। কিন্তু কেন? এসব তুমি কি বলছো দিশা? তুমি আমার আর রাফসানের ব্যাপারে কি করে জানলে? তোমাদের এই বিষয়টা তো আমি তোমার বিয়ের আগেই বুঝে গিয়েছিলাম, কিন্তু তখন তোমাকে বা অন্য কাউকে কিছু বলিনি। আর আমি ভেবেছিলাম তুমি আফনান আর রাফসানের মধ্যে তোমার ভালোবাসাকে বেছে নিয়ে আফনানের সাথে এই বিয়েটা ভেঙে দিবে, কিন্তু তুমি তেমন কিছুই করনি। কিভাবে এই বিয়েটা আমি ভেঙে দিতাম দিশা? কিভাবে নিজের ভালোবাসাকে বেছে নিতাম আমি? আব্বু আমাকে বলেছিলেন যে আমি যদি আফনানকে বিয়ে না করি তাহলে আমাকে নাকি তার মরা মুখ দেখতে হবে। আমি কিভাবে আমার আব্বুর মৃত্যুর কারণ হতাম বলো তো? মানছি আঙ্কেল তার মৃত্যুর কথা বলে তোমাকে এই বিয়েতে রাজি করিয়েছে, কিন্তু তোমাদের এই ব্যাপারটা তুমি আফনানকে বলতে পারতে। ও যদি তোমাদের ব্যাপারটা জানতো তাহলে কখনোই এই বিয়েটা করতো না। হয়তো তুমি ঠিক বলেছো দিশা, আমার এসব কিছু আপনাকে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো দিশা, আমি আপনার সাথে এই বিষয়ে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওকে কিছু জানাতে পারিনি। জানি না কেন সত্যিটা আমি ওকে কোনোভাবেই বলতে পারিনি। কিন্তু এভাবে তুমি ভাববে কি করে আরোহী? তোমার মনের সবটুকু জায়গা নিয়ে শুধু রাফসান আছে, তাহলে তুমি আফনানকে কি করে ভালোবাসবে? আর যদি ওকে ভালোবাসতে না পারো তাহলে ওকে সুখী রাখবে কি করে? নিজে ওর সাথে সুখী থাকবে কি করে? আমার কথা মানো আরোহী, এখনো সময় আছে। তুমি চাইলে সব কিছু ঠিক হয়ে যেতে পারে। ঠিক কি বলতে চাইছো তুমি? আরোহী, ভেঙে ফেলো তোমার এই আর আফনানের এই মিথ্যা সম্পর্কটাকে। রাফসানের হাত ধরে পালিয়ে যাও ওর সাথে। কি বলছো তুমি দিশা? পালিয়ে যাব? ছেড়ে দেব আফনানকে? হ্যাঁ। না দিশা, আমি এমনটা করতে পারবো না। রাফসানের সাথে পালিয়ে যেয়ে আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। আফনান আমাকে অনেক ভালোবাসে, আমি ওর ভালোবাসাকে এভাবে ঠকাতে পারবো না। এই বাড়ির সবাইকে এভাবে কষ্ট দিতে পারবো না আমি। না না, আমি এরকম করব না। আরোহী, সবসময় শুধু অন্যের কথা ভাবলেই কিন্তু চলে না। কখনো কখনো অন্যদের জন্য নিজের কথাটাও একটু ভাবতে হয়। তোমার কি মনে হয় আফনান কখনো তোমার আর রাফসানের সম্পর্কের ব্যাপারে জানবে না? অবশ্যই জানবে। একদিন আফনান সব কিছু জানতে পারবে। আর আমি তো আপনাকে খুব ভালো করে চিনি, তাই বলতে পারি যে আফনান যখন তোমাদের বিষয়ে জানতে পারবে তখন ও নিজেকেই ঘৃণা করতে শুরু করবে, কারণ আজ শুধুমাত্র ওর জন্য তুমি আর রাফসান আলাদা হয়ে গেছো। বলো আরোহী, তুমি কি চাও যে আফনান তোমার জন্য নিজেকে ঘৃণা করুক? তোমার কারণে আফনান ভবিষ্যতে কষ্টের সাগরে ডুবে যাক, এটা কি তুমি চাও? না দিশা, আমি এসব চাই না। তবে আমি লোক ঠকানো কাজ করতে পারবো না। আফনান পরে যখন সব কিছু জানবে তো জানবে, কিন্তু আমি এভাবে ওকে ছেড়ে যেতে যে রাফসানের হাত ধরে চলে যেতে পারবো না। বাহ আরোহী, বাহ! এ তাহলে তোমার ভালোবাসা। তুমি তোমার দূরের লোকদের কষ্ট দিতে চাইছো না, কিন্তু যে তোমার সবচেয়ে কাছের লোক, তোমার ভালোবাসা, সে রাফসান যে কতটা কষ্ট পাচ্ছে, কই তার হিসেব তো তুমি নিচ্ছ না। তোমার থেকেও বেশি কষ্ট আজ ওর হচ্ছে আরোহী। তুমি তো বউ সেজে সারাটা সময় চুপচাপ বসেছিলে, কিন্তু রাফসান মুখে মিথ্যা হাসির মুখোশ পরে সারাক্ষণ হই হড়লড় করে ঘুরে বেরিয়েছে সব জায়গায়। সবাই জানে রাফসান ওর বন্ধুর বিয়ে খেতে এসেছে, কিন্তু কেউ এটা জানে না যে রাফসান ওর প্রেমিকার বিয়ে খেতে এসেছে। জানো আরোহী, আমরা 5 জন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমাদের মধ্যে রাফসান আর আফনান ছিল একে অপরের সব থেকে কাছের বন্ধু। ছোটবেলা থেকেই দুজনে যা করতো সব একসাথে করতো, যা করতো একে অপরের জন্য করতো। বলতে পারো একে অপরের
খুশির জন্য ওরা নিজেদের জীবনটাও বের করে দিতে পারত। ঠিক এতটাই গভীর বন্ধুত্ব ছিল ওদের। অবশ্য সেই বন্ধুত্ব এখনো তেমনই আছে। আমি জানি এসব কিছুর জন্য রাফসানের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তবুও সবার সামনে খুশি একটা মিথ্যা নাটক করে চলেছে কারণ রাফসান কখনোই আপনাকে দুঃখ পেতে দেখতে পারবে না। আর তাছাড়া তুমি তো ওকে এসব কাউকে বলতে নিষেধ করেছ। আরোহী, ভালোবাসার অধিকার সবার আছে। ভালোবাসার মানুষের সাথে সারাটা জীবন কাটানোরও অধিকার সবার আছে, তোমারও আছে। আমার কথাটা মেনে নাও আরোহী, ছেড়ে দাও আফনানকে। কিন্তু আমি যদি আফনানকে ছেড়ে দিই তাহলে ওর কি হবে? আফনান তো ভেঙে পড়বে, ও খুব কষ্ট পাবে, আমাকে ঘৃণা করবে, রাফসানকে ঘৃণা করবে। আফনানকে আমি সামলে নেব আরোহী। আসলে কেউ জানে না, কিন্তু আমি আফনানকে খুব ভালোবাসি। কখনো ওকে বলা হয়নি, তবুও ওকে আমি ভালোবাসি। তাই তুমি চলে যাওয়ার পরে আমি আফনানের জীবনে এসে ওকে সামলে নেব, কথা দিচ্ছি। কি বললে? তুমি আফনানকে ভালোবাসো? অনেক বছর ধরে আমি ওকে ভালোবাসি, কিন্তু আজ এসব কথা আমি তোমাকে এজন্য বলছি না যে আমি আফনানকে পেতে চাই, না, একদম না, সেরকম কিচ্ছু না। আমি শুধু চাই তুমি আর রাফসান একসাথে থাকো, ভালো থাকো। আমি রাফসানের মুখে হাসি দেখতে চাই। আরোহী, নিজের কথাটা না হয় ভাবলে না, রাফসানের কথাটা তো একবার ভাবো। কিন্তু দিশা, আর কোনো কিন্তু না আরোহী, আর কোনো কিন্তু নয় আরোহী। তোমাদের এক হওয়ার সময় এসে গেছে এবার। কাল সকালে আন্টিরা আর অনা তোমার কাছে তোমার রিসিপশনের কথা বলতে আসবে। তখন তুমি ওদেরকে বলবে যে রিসিপশনের আগে আপনার সাথে কোথাও একটু ঘুরে আসতে চাও। ইটস লাইক হানিমুন, ইউ নো হোয়াট? রিসিপশনের আগে আপনার সাথে ঘুরতে যাব আমি? কিন্তু কেন? আরোহী, তোমাদের রিসিপশনটা যদি একবার হয়ে যায় তাহলে তুমি আর কখনো এখান থেকে মুক্তি পাবে না। তাই রিসিপশনের আগেই তোমাকে এখান থেকে পালাতে হবে। আমার সব প্ল্যান রেডি, তুমি একদম চিন্তা করো না। আপনার সাথে ঘুরতে যাওয়ার আগেই আমি তোমাকে রাফসানের হাতে তুলে দেব, ঠিক আছে? আরোহীর সাথে আরো কিছুক্ষণ কথা বলে দিশা রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে মনে মনে ভাবল, অবশেষে তোমাকে রাজি করাতে পারলাম আরোহী। অল থ্যাঙ্কস টু রাফসান। যদিও গতকাল আমাকে তোমাদের এই সম্পর্কের কথাটা ভুল করে বলে না ফেলতো, তাহলে আমি কখনোই এই প্ল্যানটা করতে পারতাম না। এবার আরোহী আপনার জীবন থেকে বেরিয়ে যাবে আর আমি গিয়ে ওর জায়গাটা দখল করব। ইয়েস। দিশা এবার আরোহীকে বলল, সবাই আমার দুর্ভাগ্য আরোহী। আপনাকে এতটা ভালোবেসেও আমি ওকে পেলাম না। তবে সেই আফসোস এখন আর আমার নেই, কারণ এখন আমার জীবনে এমন কেউ এসেছে যে আমাকে খুব ভালোবাসে। সত্যি? তুমি বোধহয় একটা কথা জানো না যে আমার বিয়ে হয়ে গেছে। হোয়াট? তোমার বিয়ে হয়ে গেছে? কিন্তু কবে আর কার সাথে? এই তো সপ্তাহখানেক হলো বিয়েটা সারলাম। আসলে আরও আগে করার ইচ্ছে ছিল, কিন্তু মাঝে একটা সমস্যা এসে গেছিল, তাই আর কি। ছেলেটার নাম নিলয়, একজন বিজনেসম্যান। নতুন জীবনের অনেক অনেক শুভকামনা রইল। আমি তোমার জন্য অনেক খুশি হয়েছি। তোমাকে আর রাফসানকে আমাদের বিয়েতে ইনভাইট করার অনেক ইচ্ছে ছিল আমার, কিন্তু কিভাবে করতাম? তোমরা তো কারোর টাচেই ছিলে না। আরোহী, আমি তো তোমাদেরকে এক হতে সাহায্য করেছিলাম। আমার সাথে তো তোমাদের একটু যোগাযোগ রাখা উচিত ছিল। আই এম সরি দিশা, প্লিজ এভাবে মন খারাপ করো না। আসলে রাফসান চেয়েছিল আমরা কিছু সময় সবার থেকে একটু আড়ালে থাকি।
যখন সবাই এক এক করে আমাদেরকে মেনে নেবে, তখন আমরা আবার সবার মাঝে ফিরে আসব। কথা বলতে বলতে দিশা একটা ব্যাংকের সামনে এসে গাড়ি থামালো। আরোহী, তুমি একটু গাড়িতে বসো, আমার এই ব্যাংকে কিছু কাজ আছে, যাবো আর আসবো। ঠিক আছে। দিশা গাড়ি থেকে নেমে ব্যাংকের ভেতরে চলে গেল। দিশার ব্যাংকে ঢোকার কিছুক্ষণ পরেই ওর ফোনটা ভেজে উঠল। দিশার সাথে করে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছে, তাই ওর ফোনটা গাড়িতেই পড়ে আছে। আরোহী দিশার ফোনটা হাতে নিয়ে দেখলো একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসছে। আরোহী কলটা রিসিভ করলো না। রিং হতে হতে এক সময় কলটা কেটে গেল। মিনিট 5 মধ্যে 8 বার এই নাম্বার থেকে কল এলো দিশার ফোনে। শেষবারের কল হতে আরোহী ভাবল আবার কল দিয়েছে, কিন্তু কেন? এত তাড়া কিসের মানুষটার? দিশাও তো এদিকে আসছে না। কলটা কি রিসিভ করব? না, এভাবে অন্য একজনের ফোন রিসিভ করা ঠিক হবে না। কিন্তু মানুষটা তো অনেকবার কল দিয়েছে, হয়তো ইমার্জেন্সি কোনো কিছু হবে। না, কলটা রিসিভ করেই নেই। যেই বাবা সেই কাজ, কিন্তু ফোন রিসিভ করেই নেই। যেই বাবা সেই কাজ, কিন্তু ফোন রিসিভ করে আরোহী কিছু বলতে তার আগে ফোনের ওপাশ থেকে একজন লোক বলল, দিশা ম্যাডাম, কতবার কল দিলাম আপনাকে, আমার ফোন রিসিভ করছিলেন না কেন? আচ্ছা শুনুন, আপনাকে এটা বলার জন্য ফোন করেছি যে আমি আপনার অফারে রাজি। আজ সন্ধ্যাবেলায় আমি মিসেস আফনান আরজেদকে মেরে ফেলব। আপনি শুধু আমার 60 লাখ টাকাটা রেডি রাখবেন, কেমন? রাখছি। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।